রায়ের উপরে কোনো রকম কোনো বিপদ আনার আগে স্রোতের লাশের উপর দিয়ে যেতে হবে তাকে বলে চ্যালেঞ্জ করে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থককে বলতে থাকে যে সার্থক স্যার যে করেই হোক না কেন, আমার কেন জানি না মনে হচ্ছে যে নীলু দিদিভাই কোনো না কোনো মতে এই গোটা প্ল্যানের সাথে জড়িত আছে, আর তার জন্য সর্বপ্রথম আমার নীলু দিদিভাইয়ের উপরে নজর রাখতে হবে। ওর 24 ঘন্টার খবর আমার চাই ওদিকে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কিন্তু তুমি তো শ্বশুর বাড়িতে থাকো, তাহলে তুমি নীলু দিদিভাইয়ের উপরে 24 ঘন্টা কী করে নজর রাখবে বলো তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি ভুলে যাবেন না, কিন্তু আমার আরেকজন গোয়েন্দা কিন্তু ও বাড়িতে অলরেডি উপস্থিত আছে, আর সে আমাকে 24/7 খবর দিতে পারে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তুমি খুব সম্ভবত বৌমনির কথা বলছো, তাই তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হ্যাঁ। তখন এই কথা বলে স্রোত যখন ওর বৌমনিকে ফোন করে বলতে থাকে যে বৌমনি নীলু দিদিভাই কোথায় যাচ্ছে, কী করছে না করছে, সেই সব খোঁজ খবর আমার চাই, তুমি নিশ্চয়ই এই কাজটুকু অন্তত আমার জন্য করতে পারবে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে শুধুমাত্র বৌমনির উপরে ডিপেন্ডেন্ট হলেই চলবে না, আমাকেও নিজে থেকে গোটা তদন্তটা করতে হবে। দেখে এই কথা বলা মাত্র হঠাৎ করেই যখন নীলুকে বাড়ি থেকে বের হতে দেখে রায়ের বৌমনি, ঠিক সেই সময় স্রোতকে জানার মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি তুমি একদম টেনশন করো না, তুমি চোরকিকে স্কুল থেকে পিক করতে যাও, ওদিকে আমি নীলু দিদিভাইয়ের পেছন করছি। ওদিকে নীলুর পেছন করতে করতে যখন এক পর্যায়ে একটা ক্যাফেতে গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে যখন স্রোত সার্থক নীলু এবং কোয়েলকে একসাথে ধরে ফেলে, ঠিক সেই সময় আড়ালে দাঁড়িয়ে ওদের ছবিটা তুলে ফেলে। আর সার্থক বলতে থাকে যে তার মানে স্রোত যদি খুব একটা ভুল না হয়ে থাকে, তোমার সন্দেহটাই ঠিক ছিল, ওরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রায় দিদিভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করছে, হয়তো বা ওরা রায় দিদিভাইয়ের কাছ থেকে সব কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর সর্বপ্রথম ওদের টার্গেট হলো গিয়ে অনির্বাণ দাদাভাই, কারণ অনির্বাণ দাদাভাইকে একবার যদি কোয়েল নিজের তরফে করে ফেলতে পারে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে রায় দিদিভাই পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। কারণ রায় দিদিভাইয়ের উইকনেস একমাত্র অনিতা দাদাভাই, কারণ সে নিঃস্বার্থভাবে অনিতা দাদাভাইকে ভালোবাসে, সেটা খুব ভালোভাবে নীলু কিন্তু জানে। তখন এই কথা বলা তো স্রোত বলতে থাকে যে ও আমার দিদি ভাইয়ের উপরে কোনো রকম কোনো আঘাত আনার আগে ওকে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, কারণ আমি মরলে একমাত্র ও আমার রায় দিদিভাইকে ক্ষতি করতে পারবে, এর আগে না। তখন এই কথা বলা মাত্র স্রোতের মুখ চেপে ধরে সার্থকর বলতে থাকে যে কী সব ভুলভাল বকছো বলো তো, তোমার মরার আগে বরঞ্চ আমি মরে যাবো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, সেসব কথা না হয় আমরা পরে গিয়ে ভাববো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে যে ওদের মধ্যে কী কথা হচ্ছে। এখন এখানে বসে তো আমরা কোনো মতো কথাও ওদের শুনতে পারছি না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে চলো বরঞ্চ সেই ক্যাফেতে আমরা ঢুকে পড়ি বেশ বদল করে। তখন ভেষ বদল করে যখন সেই ক্যাফেতে ঢুকে পড়ে রায় এবং কোয়েলের কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই সময়ে সার্থকের চক্ষু চরকগাছ হয়ে যায়। সার্থক বলতে থাকে যে এত বড় একটা ডেঞ্জারাস গেম কী করে প্ল্যান করলো নীলু দিদিভাই, ওর একবারও বুক কাঁপলো না যে ও নিজের মায়ের পেটের বোনের বিরুদ্ধে চক্রান্ত করছে। তখন স্রোত বলতে থাকে যে ওর দ্বারা সব কিছু সম্ভব, আমি আগেও বলেছিলাম, তাই এই বেলাতে আমি খুব একটা অবাক হইনি স্যার। আপনার জন্য হয়তো বা এই গোটা বিষয়টা নতুন বলে আপনি এরকম করে চমকে উঠেছেন। আমি খুব ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম প্রথমেই যে কোয়েলের দ্বারা একা এই গোটা বিষয়টাকে প্ল্যান করা সম্ভব হবে না, তার জন্য আমি প্রথমেই ইন্ডিকেট করেছি যে এর পেছনে কোনো না কোনোভাবে নীলু দিদিভাই জড়িত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।